আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি করতেছি পুরো বাংলাদেশের আনাচে কানাচে। আজকে আমার গন্তব্য থাকবে তালা থেকে ডুমুরিয়া হয়ে, ফুলতলা হয়ে, দিঘলিয়া হয়ে, এরপর তেরোপুরা হয়ে পরবর্তীতে আমি পাঠার চেষ্টা করবো হলো খুলনা সদরে। আশা করি আপনার সবাই আমার সাথেই। গতকালকে ছিলাম আমি তালাতে, সেটা হলো মিলন ভাইয়ের বাসায়। মিলন ভাই দারুণ একজন মানুষ, এবং কি মিলন ভাইয়ের বাসাটাও দারুণ। দেখেন পরিবেশটা। সকাল সকাল আমি মিলন ভাই এবং মিলন ভাইয়ের আম্মুকে বিদায় দিয়ে চলে আসি। তবে মিলন ভাই বললো যে আমাকে কিছু দূর এগিয়ে দিয়ে যাবে উনি। তো আমিও ভাবলাম ঠিক আছে। তা এর পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই, কারণ ভাইয়ের সাথে আবার কবে না কবে দেখা হবে। পরবর্তীতে আমার যাত্রা শুরু হয়ে যায় প্রথম উপজেলা ডুমুরিয়া। আমি ডুমুরিয়া শহরে ঢুকবো না, কারণ ডুমুরিয়ার আগেই পড়বে হলো ডুমুরিয়া উপজেলাতে। সেটি হলো বড়দের দেউল নামে একটি প্রাচীন বৌদ্ধ বিহার। সেটা দেখার জন্য আমি রওনা হয়ে যাই। তো পথের মধ্যেই আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে যে কোন দিকে যেতে হবে। আমি যাচ্ছিলাম, তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলা, এখনো বৃষ্টি পড়তেছে। তো আমি কিছু দূর যাওয়ার পরেই হলো ভরতের দেউলের কি বলে স্থাপনাটা দেখতেছি, আর ভাবতেছি কত সুন্দরভাবে তৈরি করছিল ওই সময়। তো এটা হলো অনেক প্রাচীন একটা বৌদ্ধ বিহার, যেটা আমরা জানি এটা খ্রিস্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতকে গুপ্ত যুগে নির্মিত একটি প্রাচীন বৌদ্ধ মন্দির, যেখানে প্রায় 84টির মতো, 84 না তো 94টির মতো কক্ষ এখনো আছে, যেটা শুনলে আসলে আপনি অবাক হয়ে যাবেন। আর এখানে অবশ্যই টিকিট কেটে যেতে হয়, তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনি এখানে ঢুকেন তাহলে টিকিট কাটতে হয় না। তো আমি ভিতরে যাই নাই, তো আশপাশ থেকে বিভিন্ন ফুটেজ নিয়ে নেই। আর এখানে এখন আড্ডা চলে হলো বিভিন্ন কি বলে যুগলদের, যার জন্য এখানে প্রশাসনকে আরো কঠিন হইতে হবে। তো একটা ভুল তথ্য দেওয়া হয়ে গেছে, সেটা হলো বড়দের দেউল এটা ডুমুরিয়াতে না, ডুমুরিয়াতে হলো কৈলাস ধাম। কৈলাস ধাম হলো প্রাচীন একটি জমিদার বাড়ি, যেখানে জমিদারের শাসন আমলে জমিদাররা শাসন করতো। এখান থেকেই ডুমুরিয়া থেকে আশেপাশের এলাকাগুলো। তো আমি এখানে গিয়ে এখানের যে কি বলে পুরাতন বিল্ডিং এর বিভিন্ন দিক তুলে ধরি। এখানে আসলে ভিতরে আমি যাইতে চাই নাই, কারণ ভিতরে অনেক লোকজন থাকে যতটুকু শুনলাম। তো এর জন্য আমি ভিতরে যাই নাই। অনেকে বলতেছিল ভিতরে যাওয়া যাবে, কিন্তু আমি না, যে না এখানে লোকজন থাকে, এখানে যাওয়াটা কেমন। তবে জমিদার হিন্দু ছিল, যেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। পুরাতন বাড়ি অনেক এখনো টিকে আছে। এর ভিতরে যাওয়াটা একটু কঠিন, কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ, যার জন্য আমি বিল্ডিংই দেখতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে এখানে গিয়েছিলাম। তো পরবর্তী গন্তব্য থাকবে আমার ফুলতলা। তো ফুলতলা যাওয়ার আগে আমি মেন রোডে চলে আসি। মেন রোডে আসার সাথে সাথে এখানে আমাকে পথের ভিতরে দিক নির্দেশনা দিচ্ছে যে আমাকে এখন ফুলতলা যেতে হবে কোন দিকে। তো ফুলতলা এখান থেকে 16 কিলোমিটার। ফুলতলা যাওয়ার আগে আমি একটু চা আড্ডা দিব। তো চা আড্ডাটা একটু অবাক করার মতো ছিল, যে এই সব দোকানে যদি আপনি চা আড্ডা দেন তাহলে আপনি এখানকার সংস্কৃতি সম্পর্কে, এখানকার কালচার সম্পর্কে জানতে পারবেন, যেটা আমি রেগুলার করে থাকি। তো এখানে এগুলো দেখার পর আমি আমার পরবর্তী গন্তব্য যেখানে যাচ্ছিলাম সেটা হলো ফুলতলা। ফুলতলাতে যাচ্ছি। ফুলতলা যাওয়ার আগে এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম। রাস্তাগুলো অনেক সুন্দর, কিন্তু সমস্যাটা হলো রাস্তা কিছু দূর পর পর প্রচুর পরিমাণে ভাঙা, যার জন্য একটু পেন খাইতে হইতেছে। তো সমস্যা নাই, পেন খাইতে খাইতে আমি চলে আসলাম ফুলতলা। ফুলতলা এসে হলো আমি যাব হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িটা আসলেও দারুণ। তো তার আগে নামাজের সময় হয়ে যায়, যখন আজান দেয় আমি নামাজটা পড়ে নেই কি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির একটু আগে। তো পরবর্তীতে আমি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িতে চলে আসি। এখানে এসে হলো যে বিভিন্ন জিনিস দেখতেছিলাম, ইতিহাস সম্পর্কে জানতেছিলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিভাবে আসছিলেন, কবে বিয়ে করছিলেন, সবকিছু জানার পর এখন টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য একদমই কম, সেটা হলো 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমি যখন ভিতরে ঢুকে পড়ি, তখনই আমার চোখের সামনে পড়ে এই বাড়িটা। বাড়িটা হলো 2 তলা, তবে 3 তলা ছাদে ওঠা যায়, তবে ছাদে উঠতে দেয় না। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কি বলবো আমি, বই বলি, সমস্যা নাই। রবীন্দ্রনাথ ঠাকুর আর উনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, এইভাবে 2টা মূর্তি এখানে লাগানো আছে। এগুলো দেখার পর আমি ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই এবং কি বিভিন্ন কবিতা এবং কি তার বিভিন্ন ছবিগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে। আর আমি 2 তলায় গিয়ে একটু কল্পনা করে নিজেকে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে হয়তোবা কোনো লেখা লিখছিল, হয়তোবা আড্ডা দিছিল, হয়তোবা কখনো এসে ফ্যামিলি নিয়ে এখানে আড্ডা দিছে। তো এসব দেখে দেখে আবার নিচে চলে আসি। নিচে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর পরিমাণে বই দেখতে পাই এখানে। বই দেখে আমি আমার পরবর্তী গন্তব্যের দিকে যাব, সেটা হলো দিঘলিয়া। দিঘলিয়া যাওয়ার আগে আমি দুপুরের খাবারটা খেয়ে নেই হলো ফুলতলা বাস টার্মিনালের ওইখানে। এখানে এই হোটেলের খাবারটা অনেক ভালো সুস্বাদু। আমি খাবার খেয়ে আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই।
আমি এবং আমার বিচ্ছি দুইজনে মিলে আজকে অনেক এনজয় করেছি। এখন দিঘুলিয়াতে যাইতে হবে, তবে দিঘুলিয়া শহরে আমি ঢুকবো না, কারণ দিঘুলিয়াতে আগামী কালকে যাব। আজকে এখন এইখান থেকে সরাসরি আমি খুলনা সদরে চলে যাব, মানে দিঘুলিয়া হয়েই যেতে হবে। তো আমি রাস্তা দিয়ে চালাচ্ছি আর ভাবতেছি যে এখন একটা চা আড্ডা দেওয়া প্রয়োজন। তো আমি চা আড্ডা দেওয়ার জন্য ফুলতলা টু খুলনার মাঝ বরাবর এখানে দাঁড়িয়ে যাই, চা আড্ডা দিব। এখানে চাটা অনেক ভালো ছিল এবং কি আমি আড্ডা দেওয়ার কিছুক্ষণ পরেই চলে আসি খুলনা সদরে। খুলনা সদরে আমি অপেক্ষা করতেছি। তো সোনারাঙ্গা মডেল থানার সামনে আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ অফিস আসবে আমাকে নেওয়ার জন্য। সমস্যা নেই, আমি অপেক্ষা করতেছি আর একটু চিন্তা ভাবনা করতেছি যে আগামীকালকে এবং কি আর পরবর্তীতে কিভাবে সাইক্লিং করবো, রুট প্ল্যান করতেছি। তবে আরেকটা বিষয় হলো, আসলে আমার এই বিচ্ছিরি ছাড়া আর কেউই নেই, জাস্ট আমরা দুইজনই অনেক এনজয় করি প্রতিদিন। তো কিছুক্ষণের ভিতরেই অথয় চলে আসে, অথয়ের সাথে এখন তার বাসায় যাব, সে আমাকে রিসিভ করছে। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো এখানে হলো অথয় আমাকে সমস্যা নাই।